বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ইশতিকার রহমান, সহকারী শিক্ষক, ঢাকা শিক্ষা বোর্ড, ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। তো আজকে এই অনলাইন ক্লাসে নবম শ্রেণীর সকল শিক্ষার্থীকে স্বাগত। তো আজকে আমরা যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে নবম অধ্যায় দুর্যোগের সাথে বসবাস পার্ট 2। এই অধ্যায়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আজকে আমরা যে টপিকটি নিয়ে পড়বো তা হচ্ছে সাইক্লোন বা ঘূর্ণিঝড়। ঠিক আছে, এটা নিয়ে আজকে আমরা পড়বো। তোমার বই এটা হচ্ছে 196 পেজে। তো প্রথমে আমরা আসি সাইক্লোনটা কি। সাইক্লোন কিন্তু তোমার ঘূর্ণিঝড় ইংরেজি নেম বা ইংরেজি শব্দ, আর হ্যারিকেন কিন্তু তোমার ইউএসএ তে বলে। সেম সাইক্লোনটা কি তোমার ইউএসএ তে বা হচ্ছে আমেরিকাতে হ্যারিকেন বলে, বাংলার নাম হচ্ছে ঘূর্ণিঝড়। তো এটা আমরা কি সেটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। এটা কোথেকে আসলো? তো সাইক্লোনটা হচ্ছে একটা গ্রিক শব্দ, হ্যাঁ, যা হচ্ছে কাইক্লোস। এটা হচ্ছে কাইক্লোস হচ্ছে একটা গ্রিক শব্দ যার অর্থ হচ্ছে কয়েল অফ স্নেকস, মানে সাপের কুণ্ডলী। তাহলে সাইক্লোনটা কি? সাইক্লোনটা হচ্ছে একটি গ্রিক শব্দ কাইক্লোস, এবং এটা হচ্ছে অর্থ হচ্ছে কয়েল অফ স্নেকস বা হচ্ছে সাপের কুণ্ডলী। দেখো আমি সাইক্লোনকে এখানে আঁকার চেষ্টা করেছি। তোমার বই তো 196 পেজে সাইক্লোনের একটা ছবি দেওয়া আছে, যেখানে সাপের কুণ্ডলীর মতো এটিকে দেখা যায়। এবং দূর প্রাচ্যের দেশের এই সাইক্লোনটার নাম কিন্তু টাইফুন। হ্যাঁ, অনেক সময় তোমরা দেখবা যে খবরে বলে যে টাইফুন ঝড় হয়েছে, তখন কিন্তু বুঝবা যে সাইক্লোনের অপর নামে কিন্তু টাইফুন। তো এখন সাইক্লোনটা কিভাবে হলো সেটা নিয়ে এখন আমরা একটু আলোচনা করব। তো সাইক্লোনটা কিভাবে হয় সেটা হচ্ছে নিম্নচাপের কারণে বাতাসের গতিবেগটা যখন প্রচন্ড বেগে বেড়ে যায় তখনই কিন্তু সাইক্লোনটা হয় বা ঘূর্ণিপাক হয়। দেখো আমি এখানে লিখে রেখেছি, এটা কিন্তু এক লাইনের প্রশ্ন যদি বলে যে সাইক্লোন বা ঘূর্ণিঝড় কি বা কিভাবে হয়, তখন কি হবে? নিম্নচাপের কারণে কিসের গতিবেগ বেড়ে যায়? বাতাসের গতিবেগ বেড়ে যায় এবং বাতাসটা প্রচন্ড বেগে ঘুরপাক খায়। তো দেখো আমি এখানে লিখে রেখেছি, নিম্নচাপের কারণে বাতাসের প্রচন্ড গতিবেগ বেড়ে যায় এবং যখন ঘুরপাক খায়, মানে কি ঘুরপাক খাবে? বাতাসটা ঘুরপাক খাবে এবং বাতাসের গতিবেগটা প্রচন্ড বেগে বেড়ে যাবে। কখন হবে? যখন নিম্ন চাপ হবে। হ্যাঁ, নিম্নচাপ এবং উচ্চ তাপমাত্রা। তো এখন এটা কিভাবে সংঘটিত হয় তা আমরা বিস্তারিত আলোচনা করব। তোমার বইতে ডিটেলসে বলা আছে, কিন্তু সেটা আমাদের কাছে মনে হয়েছে অনেকটা অগোছালো, বা তোমাদের জন্য বুঝতে যেন সুবিধা হয় সেজন্য আমি এখানে একটা ছক করে একটা সাইকেল করে লিখে রেখেছি যাতে তোমরা এটা বুঝতে পারো। হ্যাঁ, তো দেখো বঙ্গোপসাগর বাংলাদেশে যে তোমার আমরা সমুদ্র সৈকত বলি, বঙ্গোপসাগরে কিন্তু তোমার অলওয়েজ তাপমাত্রা 27°C প্লাস থাকে। হ্যাঁ, তুমি যদি শীতকালে যাও তাহলে কিন্তু ওই সমুদ্রের তাপমাত্রা 27°C তাপমাত্রা, যদি গ্রীষ্মকালেও যাও তাহলেও কিন্তু এই 27°C তাপমাত্রা থাকে। তো সবসময় কিন্তু এই 27° প্লাস এবং 27°C তাপমাত্রা থাকে। তো এটা থাকার কারণে কি হয়? এটা থাকার কারণে দেখো, এটা হচ্ছে সমুদ্রের ঢেউ বা সমুদ্রের পানি, সেগুলো কি হয়? বাষ্পীভবন হয়। যখন সূর্যের যে প্রচন্ড, যখন বললাম যে তাপমাত্রাটা বেশি, তো কি হবে? সূর্যালোকটা পড়বে এবং সেখানে কি হবে? এই পানিগুলো বাষ্প আকারে উড়ে যাবে, বাষ্পীভবন হবে এবং সেটা মেঘের উপরে যে শীতল হয়ে জলকণায় পরিণত হবে। তাহলে কি হচ্ছে? সমুদ্রের, দেখো তুমি, সমুদ্রের তাপমাত্রাটা বা বঙ্গোপসাগরের তাপমাত্রা কত থাকবে? বেশি থাকবে। কত থাকবে? 27° বা তার চেয়ে বেশি থাকবে। তখন কি হচ্ছে? এই যে সমুদ্রের ঢেউয়ে যে হচ্ছে সূর্যালোক পড়তেছে, কিরণ পড়তেছে সূর্যের, তো সেটা কি হচ্ছে? এই পানিটা বাষ্পীভবন হচ্ছে, কারণ হিটে বাষ্পীভবন হয়ে যায়। বাষ্পীভবন হয়ে উপরে কি হচ্ছে? জলকণায় পরিণত হচ্ছে। হ্যাঁ, জলকণায় পরিণত হচ্ছে এবং সেখানে এর ফলে কিন্তু বাতাসে কিছু সুপ্ততা ছেড়ে দিচ্ছে। এই যে বাষ্পীভবন থেকে যে জলকণায় পরিণত হচ্ছে, তো এটার ফলে এখানে কি হচ্ছে? বাতাসে কিছু সুপ্ততা ছেড়ে দিচ্ছে। এই ছেড়ে দেওয়ার কারণে কি হচ্ছে? বাতাসটা যখন সুপ্ততা ছেড়ে দেয়, বাতাসটা কিন্তু উত্তপ্ত হয়ে যায়। তো অনবরত এই বাষ্পীভবন এবং জলকণায় পরিণত হচ্ছে। এই যে সুপ্ততাপ গুলো যে জমা হচ্ছে, এই জমা হওয়ার কারণে কি হচ্ছে? বাতাসটা উত্তপ্ত হয়ে যাচ্ছে এবং বাষ্পীভবন বেড়ে যাচ্ছে। বাষ্পীভবন বেড়ে যাওয়া মানে কি? বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়া। ঠিক আছে, তো বাষ্পীভবন বেড়ে যাচ্ছে, তো কি হচ্ছে? এই জন্য বায়ুমণ্ডল অস্থিতিশীল হয়ে যাচ্ছে। অস্থিতিশীল মানে হচ্ছে এটা স্থিতিশীল কন্ডিশনে নাই, সেটা অস্থিতিশীল হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে? বাতাসের বাষ্পীভবনের পরিমাণ বেড়ে যাচ্ছে। এবং বাষ্পীভবনের পরিমাণ কেন বেড়ে যাচ্ছে? কারণ বাষ্পের পরিমাণ বেড়ে যাচ্ছে সুপ্ততাপের কারণে। ঠিক আছে, তো এই সাইকেলটা মনে রাখবো। তাহলে তো তারপর কি হচ্ছে? বায়ুমণ্ডল যখন অস্থিতিশীল হয়ে যাচ্ছে তখন এই যে নিম্নচাপ সৃষ্টি হচ্ছে।
হচ্ছে নিম্নচাপ সৃষ্টি হওয়ার ফলে আশেপাশে যে বাতাসগুলো আছে তারা সেখানে চলে আসছে, ওই স্থানটাতে চলে আসছে। দেখো আমি এই যে অ্যারো চিহ্ন দিয়ে বুঝাচ্ছি যে আশেপাশের যে বাতাসগুলো আছে সেগুলো এই অবস্থানে চলে আসছে, যেখানে নিম্নচাপ সৃষ্টি হয়েছে সেখানে চলে আসতেছে। তো চলে আসার ফলে সেখানে বাড়তি একটা তাপমাত্রা হচ্ছে, দেখো বাড়তি টেম্পারেচারের কারণে সেটা উপরে উঠতেছে, ঠিক আছে। ধরো এটা নিম্নচাপ, আশেপাশে বাতাসগুলো এখানে চলে আসতেছে এবং বাড়তি তাপমাত্রার কারণে তা উপরে উঠতেছে, ঠিক আছে, যে সাইক্লোন। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমার ঘূর্ণিঝড়টা সংঘটিত হচ্ছে। আমি আবার একটা রিভিউ করি, তাহলে বুঝতে পারবা। কক্সবাজার বা হচ্ছে বঙ্গোপসাগরের তাপমাত্রা কিন্তু অলওয়েজ 27 ডিগ্রি সেন্টিগ্রেড বা প্লাস থাকে, ঠিক আছে, শীতকাল বা গ্রীষ্মকাল যে কোনো সময়। তো এই তাপমাত্রাটা যখন বেশি থাকে তখন কি হয়, তো এই বেশি তাপমাত্রা থাকার কারণে পানিটা যে কি হয় বাষ্পীভবনের মাধ্যমে জলকণে পরিণত হয়। তো সূর্যটা তাপ দেয়, বাষ্পীভবনের মাধ্যমে কি হয় তোমার এই যে জলকণায় পরিণত হয়। তো তখন কিন্তু কি হয় কিছুটা সুপ্ততাপ ছেড়ে দেয়, কোথায় ছেড়ে দেয়, তো হচ্ছে তোমার বাতাসে ছেড়ে দেয়। বাতাসে সুপ্ততাপের পরিমাণ যখন বেশি বেড়ে যায় তখন কি হয় বাতাসটা অস্থিতিশীল হয়ে যায়। অস্থিতিশীল হলে সেখানে কি হয় নিম্নচাপের সৃষ্টি হয়, এবং নিম্নচাপ সৃষ্টি হলে আশেপাশের বাতাস সেখানে ছুটে চলে আসে, কারণ এখানে নিম্নচাপ সৃষ্টি হয়েছে তাই। এবং সেটা কি হয় বাড়তি টেম্পারেচার কারণে সেখানে কি হয় কুণ্ডলী আকারে যেরকম উপরে উঠতে থাকে। তো এইভাবে কিন্তু ঘূর্ণিঝড়টা সৃষ্টি হয়। তো সুনামিটা কি, সুনামিটা হচ্ছে বন্দরের ঢেউ, ঠিক আছে। তো সুনামিটার কখন হচ্ছে তোমার, সুনামি হচ্ছে সমুদ্রের তলদেশে যখন ভূমিকম্প হচ্ছে বা অগ্নিপাত হচ্ছে বা ভূমিধস হচ্ছে তখনও কিন্তু এই সুনামিটা হচ্ছে, ঠিক আছে। এই সুনামিটা হলে কি হয়ে যায় সমুদ্রের ঢেউটা কি হয়ে যায় অনেক কয়েক লক্ষ লক্ষ টন কি হয়ে যায় উপর দিয়ে উঠে যায়, উপর দিয়ে উঠে যেরকম ঢেউটা তোমার বইতে ছবি দেওয়া নাই, হ্যাঁ একটু বোঝার চেষ্টা করো। এটা হচ্ছে সামুদ্রিক যে ঢেউটা এরকম, আর এটা হচ্ছে উপকূলীয় অঞ্চল, হ্যাঁ। তো দেখো উপকূলীয় অঞ্চলটা কত নিচে এবং ঢেউটা কত উপরে। তো সমুদ্রের তলদেশে, সমুদ্রের ধরতে তলদেশে ভূমিকম্প হচ্ছে বা অগ্নিপাত হচ্ছে বা ভূমিধস হচ্ছে, তাহলে তিনটা কারণ হচ্ছে কি সমুদ্রের তলদেশে ভূমিকম্প হচ্ছে, অগ্নিপাত হচ্ছে বা ভূমিধস হচ্ছে। এটা হওয়ার ফলে কি হচ্ছে একটা কম্পন সৃষ্টি হচ্ছে। তো এই যে এটা হচ্ছে হওয়ার ফলে কি হচ্ছে ঢেউগুলা চারিদিকে ঢেউগুলা এই যে এটা উপর দিকে কয়েক লক্ষ টন, ঠিক আছে, কয়েক লক্ষ টন হচ্ছে এই পানিগুলা উপর দিকে ফেপে উঠে তারা এই যে সমুদ্রের উপকূলীয় হচ্ছে যেসব অঞ্চলগুলো আছে সেগুলোকে একদম ছেড়ে ফেলতেছে, মানে জলের পরিমাণটা এত বেশি সেগুলোকে ছেড়ে ফেলতেছে এবং সেখানকার মানুষজনের যে বসবাসের স্থান বা উপকূলীয় অঞ্চলে যে ঘর বাড়ি এগুলো কিন্তু সবই এই সুনামির কারণে হচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে। তো সুনামিতে আমরা কি জানলাম, সুনামি হচ্ছে জাপানিজ ওয়ার্ড, এটা হচ্ছে বন্দরের ঢেউ, ঠিক আছে। এবং এটার ঘন্টার এটার মাইলটা জানলাম 500 থেকে 800 মাইল, এবং কিভাবে হয় তিনটা কারণে হয় এটাও জানলাম। সমুদ্র তলদেশে হচ্ছে ভূমিকম্প, অগ্নিপাত এবং হচ্ছে ভূমিধস, তিনটা কারণে কি হচ্ছে সমুদ্রের ঢেউটা ফেপে ফুলে উঠে সমুদ্রের মানে এই ঢেউটা উপকূলীয় অঞ্চল থেকে আঘাত করতেছে। এভাবে মনে রাখবা সুনামিটা কি। তো সুনামি সম্পর্কে এখন আমরা জানলাম। তো এখন আমরা জানবো তোমার হচ্ছে এসিড বৃষ্টি সম্পর্কে। এখন আমরা এসিড বৃষ্টি সম্পর্কে জানবো। তোমরা অনেকেই কিন্তু এসিড বৃষ্টি সম্পর্কে জানো, তারপর আমি আমার ডিটেলস বলতেছি। বৃষ্টিটা কি, সাধারণত বৃষ্টিটা কিন্তু বৃষ্টিপাতে কিন্তু তোমার কি থাকে এসিডের পরিমাণটা একটু থাকে, বাট এসিড বৃষ্টি হলে কি হয় এটার এসিডের পরিমাণটা আরো বেশি পরিমাণে থাকে। যেমন অ্যাসিডিক কন্ডিশন গুলো বলতে আমরা কি কি বুঝি একটু খেয়াল করে দেখবা, যে সালফিউরিক অ্যাসিড, তো এই বৃষ্টিটাকে যদি আমরা ভাগি তো দেখা যাচ্ছে যে সালফিউরিক অ্যাসিডের পরিমাণ এবং নাইট্রিক অ্যাসিডের পরিমাণ যদি তোমার বৃষ্টিপাতে থাকে ধরো সেটা হচ্ছে এসিড রেইন বা এসিড বৃষ্টি তাকে বলা হয়। এখন আমরা জানবো যে এসিড বৃষ্টিটা কিভাবে হচ্ছে, ঠিক আছে। তো এখন আমরা জানবো যে এসিড বৃষ্টিটা কিভাবে হচ্ছে এই এসিড রেইনটা কিভাবে হচ্ছে। তো আমরা দেখি বাতাসে কিন্তু তোমার সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড এগুলো কিন্তু সবই বাতাসে আছে। তো আমি এখানে একটু দেখি সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড,
নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এগুলো সবই কিন্তু আমার বাতাসে থাকে। তো এগুলো বাতাসে কি করে, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, ঠিক আছে, বাতাসে অক্সিজেন এবং পানির সাথে বিক্রিয়া করে, বাতাসে অক্সিজেন এবং পানির সাথে বিক্রিয়া করে তারা কি করে, সালফিউরিক অ্যাসিড তৈরি করে। এবং এই নাইট্রোজেন এবং পানি এটার উপস্থিতিতে কি হয়, নাইট্রিক অ্যাসিড তৈরি হয়। এটার উপস্থিতিতে কি হয়, অ্যাসিড বৃষ্টি হয়। অ্যাসিড বৃষ্টি হলে কি হয়, অ্যাসিড বৃষ্টি হলে সেখানে সেই বৃষ্টিপাতে অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। বেড়ে গেলে কি হয়, পিএইচ লেভেল 5 এর নিচে নেমে যায়, 5 এর নিচে নেমে যায়। 5 এর নিচে নেমে গেলে সেখানকার যে মানুষের গায়ে বা পশু পাখির গায়ে যদি অ্যাসিড বৃষ্টিটা পড়ে, তাহলে স্কিনে ক্যান্সার হয় বা স্কিন ডিজিজ হয়, এবং চোখে ছানি পড়ে, অনেকে চোখে পড়লে। এবং যদি এটা গাছপালাতে পড়ে, গাছপালা যেগুলো অ্যাসিডিক কন্ডিশন নিতে পারে না তাদের সমস্যা হয়। এবং যদি এটা পুকুরে পড়ে বা মিঠা পানিতে পড়ে, তাহলে কি হয়, ওই পানিতে পড়লে অ্যাসিডের পরিমাণটা বৃদ্ধি পায়। তো তখন কি হয়, পানির কিন্তু একটা নির্দিষ্ট পিএইচ লেভেল আছে, যেমন 6 থেকে 7। যদি এটা অ্যাসিডিক কন্ডিশনে 5 এ চলে যায় বা 4 এ চলে যায়, তাহলে কিন্তু সেখানে জলজ পরিবেশে একটা মারাত্মক হ্যাম্পার হয়। মাছ, রেণু সবার কিন্তু বেঁচে থাকাটা একটু কষ্টকর হয়ে যায়। তো আমরা অ্যাসিড বৃষ্টির ইফেক্ট গুলো আমরা পড়লাম। তো অ্যাসিড বৃষ্টি সম্পর্কে আমরা ধারণা নিলাম। এখন তোমাদের আসছে গ্লোবাল ওয়ার্মিং। তো অ্যাসিড বৃষ্টিটা যা, গ্লোবাল ওয়ার্মিং অনেকটা কিন্তু সেরকম। তো গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে আমরা একটু আলোচনা করবো এখন। এখন আমরা বৈশ্বিক উষ্ণায়ন তোমার পেজে আসলে আমাদের পেজে গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে জানবো। গ্লোবাল ওয়ার্মিং কি? বৈশ্বিক উষ্ণায়ন হচ্ছে বায়ুমণ্ডলে অনবরত কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণটা বৃদ্ধি পাওয়া। তাছাড়া ওজোন, মিথেন, সিএফসি, নাইট্রাস অক্সাইড, এগুলো গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাওয়া, যেগুলো হচ্ছে রেফ্রিজারেটর থেকে অনেকটা বের হয়, যানবাহন থেকে বের হয়। এসব কারণে কি হয়, মানে এই গ্যাসগুলো বের হয়। এবং এই গ্যাসগুলো বের হয়ে কি করে, এই গ্যাসগুলো বের হয়ে পৃথিবীর বিকিরণ তাপটাকে ধরে রাখে, পৃথিবীর তাপমাত্রাটা বেড়ে যায়। ফলে কি হয়ে যায়, তাপমাত্রা বেড়ে গেলে ইফেক্টে কি হবে, আমি কিন্তু আলোচনা করেছিলাম, তোমরা ভুলে গেছো হয়তো, আমরা আলোচনা করতেছি। এই তাপমাত্রাটা বেড়ে গেলে এই দুই পাশে যে অবস্থিত যে বরফগুলো আছে পৃথিবীর 2 মেরুতে, সেগুলো গলে যাবে। গলে গেলে সমুদ্রের কি হয়, পানির পরিমাণটা বৃদ্ধি পাবে। ফলে আমাদের জন্য একটা চরম হুমকির সম্মুখীন। এই জন্য গ্লোবাল ওয়ার্মিংটা আমাদের অবশ্যই কমাতে হবে। তো 1 নম্বরের জন্য প্রশ্ন আসতে পারে, কার্বন দূষণটা কি? এটা প্রশ্নের মধ্যে কিন্তু এটা অ্যান্সারটা আছে, মানে কার্বনের পরিমাণটা বৃদ্ধি পায় কিন্তু কার্বন দূষণ, ঠিক আছে। তো কার্বন দূষণটা কি হবে, তোমার 191 পেজে দেওয়া আছে, বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণটা বৃদ্ধি পেলে কিন্তু কার্বন দূষণ বলি। এটা যদি আমরা 1 নম্বরে কোশ্চেন দিই কার্বন দূষণটা কি, তাহলে কিন্তু এভাবে লিখতে হবে, বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়া হচ্ছে কার্বন দূষণ। তারপর আসলে ভূমিকম্প বা আর্থকোয়াক। ভূমিকম্প না দিয়ে যদি আমি আর্থকোয়াক দিই, তাহলে কিন্তু বুঝতে হবে যে এটার বাংলা হচ্ছে ভূমিকম্প। এই জন্য ইংলিশটাও জানা দরকার নিয়মটা। তো আর্থকোয়াক কি, আমি তোমাকে এখানে খুব সুন্দর করে একটা ছকের মাধ্যমে লিখে দিয়েছি, তোমরা এটা পড়লে বুঝতে পারবা। দেখো ভূমিকম্পটা কিভাবে হয়। ভূমিকম্প যখন হয় আমরা কিন্তু কম হলে টের পাই না, কিন্তু যখন বেশি হয় তখন কিন্তু আমরা অনুভব করতে পারি, ফিল করতে পারি যে বাড়ি ঘর কাঁপছে বা আমি সহ কাঁপছি। তো কিভাবে হয়, দেখো ভূস্তরে বা ভূগর্ভের নিচে কিছু টেকটনিক প্লেট আছে। হ্যাঁ, প্লেটের নাম কি, টেকটনিক প্লেট আছে। তো সেগুলো কি অস্থিতিশীল। অস্থিতিশীল মানে সেগুলো কিন্তু অনবরত মানে চলমান অবস্থায় থাকে। তাহলে কি, ভূগর্ভে কিছু প্লেট আছে, টেকটনিক প্লেট, সেগুলো কি করে অস্থিতিশীল, মানে সেগুলো অনবরত চলমান অবস্থায় থাকে। তো কোনো কারণে যদি চলমান প্লেটে যদি চলাফেরার সময় বা চলমান অবস্থায় যদি চাপ লাগে বা চাপ হয়, তখন সেখান থেকে একটা শক্তি উৎপন্ন হয়। এই যে দুটা প্লেট মনে করো যে চলমান অবস্থায় থাকলো, কোনো একটা কারণে এখানে ধাক্কা লাগলো, তো এখানে একটা চাপ উৎপন্ন হবে। তো চাপ থেকে কি হয়, একটা শক্তি উৎপন্ন হয়, চাপ হয়, তখন একটা শক্তি উৎপন্ন হচ্ছে। এই শক্তিটা যেভাবে চাপ লাগার পরে যে একটা শক্তি উৎপন্ন হলো, সেটা তো বের হতে হবে শক্তিটা। তো শক্তিটা বের হয়, কিভাবে বের হয়, সেটা ভূমিকম্প আকারে বের হয়। এবং ভূমিকম্প আকারে যখন বের হয় তখন কি হয়, যে আমরা প্রবল বলে সেটা আমরা অনুভব করি।
তার মানে কি টেকটনিক প্লেট গুলো চলমান অবস্থায় থাকে, চলমান অবস্থায় যদি একটা অপরটির সাথে ধাক্কা লাগে বা সংঘর্ষ হয়, চাপ হয়, তখন কিন্তু সেখানে একটা শক্তি উৎপন্ন হয়, তো শক্তিটা বের হয়। তো শক্তিটা যখন বের হয় সেটা ভূমিকম্প আকারে বের হয়, ঠিক আছে, সেটাকে আমরা ভূমিকম্প বলি। তো এটাকে আমরা কিভাবে মাপি? আর্থকোয়েকটাকে আমরা রিক্টার স্কেলে মাপি। রিক্টার স্কেলে আমরা মাপি যে সাধারণত 5 এর উপর হলে রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা যদি 5 এর উপরে হয় তাহলে বুঝতে হবে যে সেখানে ভূমিকম্পটা প্রবল, ঠিক আছে। তো রিক্টার স্কেলে 1 মাত্রা যদি বাড়ে তাহলে বুঝতে হবে এর শক্তি 30 গুণ বাড়বে। এটা কিন্তু টেন্সিটি আসতে পারে। রিক্টার স্কেলে যদি হচ্ছে এটার 1 মাত্রা বাড়ে, মানে 5 থেকে 6 হয়, তাহলে এটার শক্তি কিন্তু 1 মাত্রা বাড়া মানে 30 গুণের সাথে রিলেটেড, ঠিক আছে। এটা কিন্তু এমসিকিউতে আসবে, তো তোমরা এটা মনে রাখবা। তো আমি এই ব্যাপারে ডিটেলস আলোচনা করলাম। সংক্ষিপ্ত প্রশ্ন যদি আসে এখান থেকে আশা করি তোমরা অ্যান্সার করতে পারবা, বুঝতে পারবা। তারপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবা, আমি সেই অনুযায়ী সলভ করার চেষ্টা করবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে বসে পড়াশোনা করো, অনলাইন ক্লাসগুলোতে অংশগ্রহণ করবা। এখন কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই জানাবা। ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম।